প্রিয় শিক্ষার্থীরা আসসালামু আলাইকুম। নিশ্চয়ই তোমরা এর আগে এই পাখার ভিডিও দেখেছো। রবিবারে তোমাদের ফিজিক্স পরীক্ষা। তো আমি দেখলাম তোমাদের জন্য অনেকেই ওয়ান শট ভিডিও বানিয়েছে, বড় বড় ভিডিও 12 ঘন্টা, 14 ঘন্টা, 6 ঘন্টা। তো অত ঘন্টা ভিডিও পরীক্ষার আগে দেখতে পারলে তো আলহামদুলিল্লাহ, বাট যদি দেখতে গিয়ে অসুবিধা হয়, একটু রিভিশন দিতে চাও, তাহলে একটু আমার এখানে এসো, ঠিক আছে? একটু ভিডিওটা দেখে নিও, আশা করি আফসোস হবে না। তো তোমরা এই যে হাত পাখা পেয়েছিলে, এই হাত পাখাতে জাস্ট এই কিউআর কোডটা একটু স্ক্যান করবা। স্ক্যান করলে কোন জায়গায় তুমি যাবা আমি তোমাকে বুঝিয়ে দিচ্ছি। এই কিউআর কোডটা স্ক্যান করলে তুমি এই লিঙ্কটাতে একটা ঢুকে যাবা, যেখানে তুমি দেখবা যে তোমার কাছে এই যে ফিজিক্স এমসিকিউ সাজেশন 500টা এমসিকিউ আমরা দিয়েছি। ইনশাআল্লাহ তুমি কমন পেয়ে যাবা, তুমি যেই বোর্ড থেকেই পরীক্ষা দাও না কেন। এবং এই প্রথমে তুমি সলভ ছাড়া চেক করবা, তারপর তুমি সলভ দেখে উত্তরটা মিলিয়ে নিবা। কথা কি বুঝতে পেরেছো? একটু খেয়াল করো। এবং সাজেশনের যে ফিজিক্সের যে ওয়ান শট সাজেশন ক্লাস, এটার লিঙ্কও এখানে দিয়ে দিচ্ছি, আমাদের ম্যাপও দিয়ে দিচ্ছি, আমাদের ওয়েবসাইটও এখানে দিয়ে দিচ্ছি। তোমার যেইটা লাগবে তুমি এখান থেকে অ্যাক্সেস নিয়ে নিতে পারবা, ঠিক আছে? সো এইখান থেকে জাস্ট এই যে সাজেশনের যে ড্রাইভ লিঙ্কটা, এই ড্রাইভ লিঙ্কটা তোমরা ওপেন করে নিবা। এই যে সাজেশন চলে আসবে, এইটাই আমি বাইর করতেছি। এখন আমি যদি তোমাদেরকে এই 50টা মানে 5-6টা এমসিকিউ এখন একটা একটা করে দেখাতে যাই, এটা ওয়েস্ট অফ টাইম হবে। এই ভিডিওতে, এই ডেসক্রিপশন বক্সে, ফেসবুকের কমেন্টে, ইউটিউবের কমেন্টে পুরা পিডিএফ দিয়ে দিচ্ছি। পিডিএফের আমরা সলভ শিটেও দিয়ে দিচ্ছি, তোমরা সুন্দর করে রিডিং পড়ার মতো করে নিবা। এর মধ্য থেকে আমি তোমাদের জন্য লাস্ট নাইটে তুমি যে ভিডিওটা দেখতেছো 63টা এমসিকিউ বেঁচেছি, যেন তোমার একটু লাস্ট টাইম রিভিশন হয়ে যায়। সো হাত পাখা দিয়ে বাতাস খেতে খেতে আমার সাথে আসো বাবারা, আমরা 63টা এমসিকিউ একটু ক্রস চেক করে নিই, ঠিক আছে? চলো আমরা একটু 63টা এমসিকিউ একটু ক্রস চেক করে নিই, ঠিক আছে? তো চলো আমরা 63টা এমসিকিউ ক্রস চেক করার জন্য এই যে পিডিএফ ফাইলটা বের করলাম, যেটা তোমরা নিশ্চয়ই মোবাইলে ডাউনলোড করে ফেলেছো বা পিসিতে ডাউনলোড করে ফেলেছো। তোমার দায়িত্ব অবশ্যই তুমি 500টা একটু দেখে নিবে, তাহলে খুবই বেটার হয়। সো চলো আমরা প্রথমেই চলে যাবো এমসিকিউ নাম্বার 46, ঠিক আছে? যেই এমসিকিউগুলো আমার মনে হয়েছে অ্যাটলিস্ট দেখে না গেলে তোমরা আফসোস করতে পারো, ওইগুলো আমি তোমাদের জন্য নিয়ে এসেছি, ওকে? সো আসো আমরা এমসিকিউ দেখবো নাম্বার 46। একটু ভালো করে খেয়াল করো, খুবই চমৎকার এমসিকিউ। ভি ইকুয়াল টু ইউ প্লাস এটি, এই সমীকরণে এটি এর মাত্রা কি? তো ত্বরণ এবং সময়ের গুণফলের মাত্রা কি? তুমি অনেক টেন্স হইতে পারো, বাট সিম্পল একটা জিনিস বলি বাবা, যাদেরকে আমরা যোগ করব তাদের মাত্রা একই হইতে হবে, আর কোনো কথা নাই। সো কার সাথে যোগ করছি বাবা? ইউ এর সাথে যোগ করছি। সো ইউ এর মাত্রা আর এটি এর মাত্রা হবে একই। সো LT টু দি পাওয়ার -1। খেল খাতাম হালুয়া হাজাম। কথা কি ক্লিয়ার? ওকে, এর পরের এমসিকিউটাতে চলে যাই। এরপরে আমরা চলে যাব 53 নাম্বার এমসিকিউ, ওকে? সো 53 নাম্বার এমসিকিউ যদি একটু ঠান্ডা মাথায় খেয়াল করো, সিম্পল একটা অঙ্ক আছে তোমার জন্য, ভেরি সিম্পল একটা অঙ্ক। একটু খেয়াল করো, ভার্নিয়ার স্কেলের 50 ঘর প্রধান স্কেলের 49 ঘরের সমান। প্রধান স্কেলের ক্ষুদ্রতম এক ঘর 1 মিলিমিটার হলে ভার্নিয়ার ধ্রুবক কত? ভেরি সিম্পল। ভার্নিয়ার ধ্রুবক বের করতে গেলে তুমি যেই কাজটা করবা, ভার্নিয়ার কনস্ট্যান্ট VC, এই ক্ষুদ্রতম এক ঘরটাকে উপরে দিয়ে দিবা, আর এই কত ঘরের সমান এটাকে নিচে দিয়ে দেবা। সো 1/50 মিলিমিটার, দ্যাট উইল বি ইউর অ্যান্সার। সো 1/50 মিলিমিটারকে আবার সেন্টিমিটার করতে হবে। সেন্টিমিটার করলে তুমি দেখবা তোমার উত্তর চলে আসছে 0.002 সেন্টিমিটার। আশা করা যায় এই ট্রিক্সটাও তোমার খুব একটা সমস্যা হবে না এবং তুমি আরামে করে ফেলতে পারবা, ঠিক আছে? এরপর আমরা চলে যাচ্ছি 58 নাম্বার এমসিকিউয়ে, ওকে? আমরা চলো 58 নাম্বার এমসিকিউয়ে চলে যাই। এটাও তোমার জন্য খুবই সৌন্দর্যদায়ক এমসিকিউ, ঠিক আছে? স্লাইড ক্যালিপার্সের সাহায্যে কোনো দণ্ডের দৈর্ঘ্য পরিমাপ করতে গিয়ে প্রধান স্কেলের পার্ট তুমি কত পেয়েছো বাবারা? প্রধান স্কেলের পার্ট পেয়েছো তুমি 5 সেন্টিমিটার, ভার্নিয়ার সমাপতন পেয়েছো 7, ভার্নিয়ার ধ্রুবক হচ্ছে 0.1 মিলিমিটার। তাহলে দণ্ডটির দৈর্ঘ্য কত? দণ্ডটির দৈর্ঘ্য হবে 5 প্লাস ভার্নিয়ার সমাপতন, এই ভার্নিয়ার ধ্রুবকটাকে সেন্টিমিটারে প্রকাশ করে নিতে হবে। দ্যাটস অল, 5.07 সেন্টিমিটার। খুঁজো কোথায় আছে? এই যে পাইয়া গেছি, আমি পাইয়া গেছি। কথা কি ক্লিয়ার? ওকে, চলো আমরা এরপরে লাভ মেরে চলে যাই 60 নাম্বার এমসিকিউ, ওকে? এটাও তোমাদের জন্য বেশ গুরুত্বপূর্ণ একটা এমসিকিউ, এমসিকিউ নাম্বার 60, ওকে? সো আপেক্ষিক ত্রুটি কি? আপেক্ষিক ত্রুটি কি? আমি আবারও বলতেছি বাবারা, আপেক্ষিক ত্রুটি কি? সো আপেক্ষিক ত্রুটি মানে একটা রিলেটিভ শব্দ আছে, মানেই ভাগ করতে হবে। আপেক্ষিক মানেই ভাগ করতে হবে, হয় ভাগ নাহলে বিয়োগ করতে হবে।
আপেক্ষিক ত্রুটিতে ভাগ করতে হয়। কাকে দিয়ে কাকে ভাগ করবা? ঠান্ডা মাথায় খেয়াল করো বাবা, তোমার যে চূড়ান্ত ত্রুটি আছে ওটাকে তুমি যে মান পরিমাপ করেছো বা রিয়েল মান ওটা দিয়ে ভাগ করবা। সো দ্যাটস দ্য অ্যান্সার। ওকে, সো চূড়ান্ত ত্রুটি ডিভাইডেড বাই তোমার যে পরিমাণকৃত মান, তোমার যে পরিমাণকৃত মাপ, এই অনুপাতটা করলেই তুমি আপেক্ষিক ত্রুটি পেয়ে যাবে। সো আশা করা যায় এটাতেও তোমাদের কোনো কনফিউশন বা সমস্যা হওয়ার কথা না। ঠিক আছে, এরপরে আমরা সুন্দর করে আরে একটু দূরে চলে যাই, এমসিকিউ নাম্বার 63। ঠিক আছে, একটি ধাতব তারের ব্যাসার্ধ পরিমাপে 1% ত্রুটি হলে প্রস্থচ্ছেদের ক্ষেত্রফলের আপেক্ষিক ত্রুটি কত? আমার বিশ্বাস 4টা বোর্ডে এই টাইপের এমসিকিউ আসবে। একটু ঠান্ডা মাথায় খেয়াল করো, এরকম পার্সেন্টেজ ইরোর যদি থাকে তোমার প্রশ্নে, তখন তুমি খুবই ঠান্ডা মাথায় জাস্ট সূত্রটা লিখবা। সো প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল নির্ণয়ের সূত্র হচ্ছে পাই আর স্কোয়ার। খেয়াল করো, ব্যাসার্ধ পরিমাণের ত্রুটি দেওয়া আছে 1%। জাস্ট ব্যাসার্ধের উপরে যে পাওয়ার আছে পাওয়ার দিয়ে গুণ করে দেবে, খেলা শেষ। উপরে পাওয়ার কত আছে? 2। সো তোমার উত্তর 2 ইন্টু 1%, দ্যাট মিনস 2%। এর থেকে সহজ কোনো প্রশ্ন হতে পারে না। ওকে, এবার একটু 64 নাম্বার প্রশ্নে ফোকাস করো। এটাও ভেরি ইম্পর্টেন্ট একটা কোয়েশ্চেন। কথা কি ক্লিয়ার? একটি দণ্ডের দৈর্ঘ্য 12 ± 0.05, আপেক্ষিক ত্রুটি কত? ওরে কি সহজ, দেখো বাবারা, সিস্টেমটা শিখো। প্লাস মাইনাসের পরের জিনিসটা থাকবে উপরে, আগের জিনিসটা থাকবে নিচে। সো ইয়োর অ্যান্সার উইল বি 0.05/12। এখন পার্সেন্টেজ করার জন্য তুমি 100 দিয়ে গুণ দিতে পারো, আর কিছুই না। সো জাস্ট 0.05কে তুমি 12 দিয়ে ভাগ করো, তো পার্সেন্টেজ করার জন্য তুমি 100 দিয়ে গুণ দিতে পারো, বাট পার্সেন্টেজ আকারে মনে হয় নাই। সো পার্সেন্টেজ আকারে যদি না থাকে তাহলে এটা ভাগ করলে মনে হয় এটা উত্তর আসার কথা, 0.0042। ঠিক আছে, এটাই উত্তর চলে আসার কথা। ওকে, এবার আমরা চলে যাই 72 নাম্বারে। 72 এবং 73 নাম্বারটা আমরা খুব কেয়ারফুলি দেখবো। ওকে, 72 এবং 73 নাম্বারটা আমরা কেয়ারফুলি দেখব। সো কি বলতেছে, একটা মানে কি বলে এটাকে, স্ক্রু গজের পিচ মানে একবার ঘুরাইলে যতটুকু সরণ হয় 0.5, লঘিষ্ঠ গণন হচ্ছে 0.01 মিলিমিটার। স্ক্রু গজের সাহায্যে একটা তারের ব্যাস পাওয়া গেল 7.28 মিলিমিটার। 7.28 মিলিমিটার। নাও প্রথম প্রশ্ন বলেছে বৃত্তাকার স্কেলের ভাগ সংখ্যা কত? এটা কি করে বাইর করবো জানো? এই যে লঘিষ্ঠ গণন 0.01 মিলিমিটার না, এই 0.01 মিলিমিটার হবে পিচ ডিভাইডেড বাই এই যে ভাগ সংখ্যা এম। এখন তুমি নিজেকেই জিজ্ঞেস করো যে কত দিয়ে ভাগ করলে 0.01 হবে? আমি তো খালি চোখেই দেখতে পাচ্ছি 50 দিয়ে ভাগ করলে হবে। সো কোনো কথা বলে লাভ নাই, 50। ঠিক আছে, এইখান থেকে এন এর মান আমরা পাই 50। সো এটা ডান। তারের ব্যাস মাপার জন্য বৃত্তাকার স্কেলকে 7 বার ঘুরাইতে হবে। বৃত্তাকার স্কেলকে 7 বার ঘুরাইতে হবে। দেখো, নর্মালি একটা কমন সেন্স তুমি চিন্তা করো বাবারা, খুবই ঠান্ডা মাথায় চিন্তা করবা, তাইলেই হয়ে যাবে। 50টা করে ঘর আছে, তো তুমি যদি 7 বার ঘুরাও তাহলে তো তুমি 7.28 পাবা না, কারণ 50টা করে ঘর আছে বৃত্তাকার স্কেলে। ঠিক আছে, 50টা করে ঘর আছে। বা তুমি নর্মালি চিন্তা করো, একবার ঘুরাইলে 0.5 মিলিমিটার পাওয়া যায়, কারণ পিচ 0.5। সো 7 বার ঘুরাইলে 3.5 পাবা, তোমাকে 7-এ যেতে হবে। সো তোমাকে 14 বার ঘুরাইতে হবে। সো 1 নাম্বার যখনই ভুল, আর পড়ারই দরকার নাই এই টাইপের এমসিকিউ হলে, দ্যাটস দ্য ট্যাকটিস। চোখ বন্ধ করে 2 আর 3 মেরে দাও। ঠিক আছে, যদি প্রশ্ন ভুল থেকে অটো মার্ক পাবা, নাইলে তোমার মার্ক শিওর। সো অত পড়ার দরকার নাই, কারণ টাইম খুব কম এমসিকিউ। ঠিক আছে, ওকে, চলো এবার আমরা এরপরে চলে যাই। ঠিক আছে, 73 নাম্বারের পরে আমরা একবারে চলে যাব এর পরের অধ্যায়ে। ঠিক আছে, সো আশা করি আমরা অনেকগুলো রিভিউ দিলাম। লাস্ট নাইট রিভিউয়ে খুব বেশি এমসিকিউ দেওয়া উচিত না, দেওয়া দরকারও নাই। বাট এই পুরা যে শিটটা, ধরো আমি 89 পর্যন্ত চলে এসেছি, একটু গ্যাপ দিয়ে দিয়ে সবগুলা টাইপ করে করে। বাট তুমি কিন্তু 5-6টাই করবা। 5-6টা করতে কতক্ষণ লাগবে? 5 ঘন্টা। এইটুকুটা দিবা না? 25 মার্কের এমসিকিউ এর জন্য 5 ঘন্টা সময় দিবা না বাবারা? দিতে হবে কিন্তু। ঠিক আছে, ওকে, এবার আসো আমরা আমাদের সিলেকশনে 89 নাম্বার এমসিকিউটা দেখি। এটাও খুব ইম্পর্টেন্ট।
নিচের কোনটি স্কেলার রাশি? বল, প্লবতা, ওজন এগুলো সব ভেক্টর রাশি। চাপ, পীড়ন এরা স্কেলার রাশি। ওকে, চাপ, পীড়ন এরা কি রাশি? স্কেলার রাশি। আশা করা যায় এটাও তোমাদের কাজে দেবে। এইবার আমরা একটু লাফ মারবো, লাফ মেরে আমরা চলে যাব 95 নাম্বার প্রশ্নে। চলো আমরা 95 নাম্বার প্রশ্নে চলে যাই। ওকে, দেখো 95 নাম্বার কোয়েশ্চেনটাও খুবই সুন্দর। একটি গাড়ি এ বিন্দু হতে যাত্রা শুরু করে আবার এ বিন্দুতে পৌঁছালে কোন বিন্দুতে গাড়িটির স্মরণ সর্বাধিক? যদি তোমাকে ডাইরেক্ট বলতো গাড়িটির স্মরণ কত, উত্তর হয়ে যাইতো 0। সর্বাধিক মানে কি ভালো করে খেয়াল করো, এ থেকে এতে ঘুরে আসা মানে কি? একটা বৃত্ত তৈরি করছো, একটা বৃত্ত সর্বাধিক স্মরণ মানে ব্যাস, ব্যাসের থেকে বড় দূরত্ব হইতে পারে না। সো সর্বাধিক স্মরণ হবে তার কোন বিন্দুতে? ডিরেক্ট সি বিন্দুতে। সো উত্তর হবে সি। ঠিক আছে, অর্থাৎ এর ঠিক অপোজিট বিন্দুতে। এইটাই তোমার হবে সর্বাধিক স্মরণ, এর থেকে বেশি হইতে পারে না। ঠিক আছে, ওকে, ভেরি গুড। এরপর আমরা চলে যাব, এটাও ভেরি একটা ইম্পর্টেন্ট কোশ্চেন, 99 নাম্বার কোশ্চেন। ঠিক আছে, কোথাও না কোথাও বোর্ডে চলে আসবে এটা। বগুড়া হতে ঢাকা যাওয়ার সময় একটি গাড়ি V1 সমদ্রুতিতে চলে এবং ফিরে আসার সময় V2 সমদ্রুতিতে ছিল। তার গড় দ্রুতি কত? মনে রাখবা, বাড়ি থেকে স্কুল যাওয়ার সময় যদি V1 দ্রুতি থাকে, আসার সময় যদি V2 দ্রুতি থাকে, তখন গড় বেগটা জ্যামিতিক গড় বেগ করতে হয়। জ্যামিতিক গড় বেগ মানে 2V1 V2 ডিভাইডেড বাই V1 প্লাস V2। এখন পরীক্ষার আগের রাতে আমি প্রমাণ করিয়ে তোমাদের সময় নষ্ট করতে চাচ্ছি না একেবারেই। ঠিক আছে, সো এটা একটু মনে রাখবা, ভেরি ইম্পর্টেন্ট। 2V1 V2 ডিভাইডেড বাই V1 প্লাস V2 ডিভাইডেড বাই V1 প্লাস V2। ওকে, ভেরি গুড। এবার আমরা চলে যাব 104 নাম্বার এমসিকিউ। ওকে, এই ধরনের গ্রাফ থেকে একটা এমসিকিউ তো তোমরা শিওর পাবা, শিওর শর্ট পাবা, কোনো কনফিউশন নাই। ঠিক আছে, সমতরণে চলন্ত বস্তুর বেগ সময় গ্রাফ কোনটি? সমতরণ, মন্দন বলে নাই কিন্তু তরণ বলছে। সো বেগ বাড়াও, বেগ বাড়বা, সমহারে বেগ বাড়াবা। ভি ইকুয়াল টু ইউ প্লাস এ টি। ভেরি সিম্পল কথা, টি এর উপর পাওয়ার কত? 1। সো গ্রাফ হবে মূলবিন্দুগামী, মানে মূলবিন্দুগামী হলেও হতো, উপর থেকে হলেও হতো। সো ইউ এর মান 0 ধরলে জাস্ট গ নাম্বার হয়ে যায়, দ্যাটস অল। ওকে, আমার মনে হয় ক্লিয়ার হয়ে যাওয়া উচিত। এরপর আমরা চলে যাব 114 নাম্বার এমসিকিউ। এখানেও আমরা একটা সুন্দর গ্রাফ নিয়েছি। ওকে, 114 নাম্বার এমসিকিউ, এইটাও আমাদের পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ। নিচের সরণ বনাম সময় লেখচিত্রের কোনটি সুষম ত্বরণের গ্রাফ? সো সুষম ত্বরণের গ্রাফ হচ্ছে বাবা এস ইকুয়াল টু হাফ AT স্কোয়ার, পাওয়ার 2। মনে রাখবা, পাওয়ার 2 হলে গ্রাফ হয় খাড়া। দেখো তো কোনটার মাথা খাড়া হয়ে আছে? কোনো কথা নাই, প্রথমটার মাথা খাড়া হয়ে আছে। কোনটার মাথা খাড়া হয়ে আছে? প্রথমটার মাথা খাড়া হয়ে আছে। এবার আমরা চলো যাই 121 নাম্বারে। এইটাও একটা গ্রাফ। সো 121 নাম্বার, এইটাও একটা ইম্পর্টেন্ট গ্রাফ। নিক্ষিপ্ত বস্তু মানে তুমি এইভাবে ছুঁড়ে মারছো। ওকে, সো নিক্ষিপ্ত বস্তুর উচ্চতা বনাম বিচরণকালের লেখচিত্র কোনটা? উচ্চতা বনাম বিচরণকালের লেখচিত্র কোনটা? ভেরি গুড, উচ্চতা বিচরণকাল মানে সময় আর কি। ঠিক আছে, তো তুমি নিক্ষেপ করছো উপরে। সো তোমার ইকুয়েশন হবে H ইকুয়াল টু UT মাইনাস হাফ GT স্কোয়ার। সো এটাকে নর্মালি ফিল করো, স্কোয়ার আছে, তো বাপ জন্ম সরল রেখা হবে না, সো এটা বাদ। আর এবার চিন্তা করো, তুমি একটা জিনিস ছুঁড়ে মারছো, প্রথমে ওর হাইট ছিল 0, লাস্টে মাটিতে পড়বে তখনও ওর হাইট হবে 0, এবং যখন সে সব থেকে উপরে যাবে তখন ওর হাইট হবে সর্বোচ্চ। এই কনসেপ্ট মিলাইলে দেখো এখানে আর এটা হওয়ার কোনো সম্ভাবনা নাই, চোখ বন্ধ করে এইটা উত্তর হবে। ঠিক আছে, বেসিক্যালি এটা কি হয়েছে, এই গ্রাফটা রিভার্ট করা গ্রাফ এই মাইনাসের জন্য। তো জাস্ট প্র্যাকটিক্যালি একটু মিলাই নাও, এই গ্রাফগুলো এরকম করে মিলাবা। টি এর মান যখন 0 ছিল 0 0 বসাও, এইচ এর মান 0, দেখো 0 থেকে শুরু। আবার টি এর মান যখন একবারে বিচরণকালের সমান হবে তখনও কিন্তু এইচ এর মান 0 হইতে হবে, অর্থাৎ এই যে 0, একমাত্র এই গ্রাফটাই তোমার এই কন্ডিশনকে স্যাটিসফাই করছে। সো এটাও পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট একটা গ্রাফ। ঠিক আছে, চলো এবার আমরা এর পরের কোশ্চেনে চলে যাই। এর পরের কোশ্চেনটা আমাদের জন্য বেশ কাজের, একবারে 130 নাম্বার কোশ্চেনে চলে যাব। এইটাও একটা গ্রাফ আমাদের জন্য, 130 নাম্বার কোশ্চেন, এইটাও একটা ভেরি ইম্পর্টেন্ট গ্রাফ।
খাড়া উপরের দিকে নিক্ষিপ্ত বস্তুর ত্বরণ বনাম সময় লেখচিত্র কি? বাবা ত্বরণ বনাম সময়, ত্বরণ। আরে বেটা খাড়া উপরে ছুড়ে দিয়েছি, ত্বরণ কে? জি। জি কি আমাদের বাপদাদা সম্পত্তি নাকি? সো জি ফিক্সড, সো কোনো কথা হবে না, শেষ। ক্লিয়ার? ওকে, এবার 131 নম্বরে চলে যাই। নিচের কোনটি খাড়া উপরের দিকে নিক্ষিপ্ত বস্তুর লেখচিত্র? খাড়া উপরের দিকে যদি আমি কাউরে ছুঁড়ে মারি, ওর বেগের মান নিক্ষেপের মুহূর্তে থেকে সর্বোচ্চ, যত উপরে যায় কমতে কমতে সর্বোচ্চ উচ্চতায় হয়ে যায় 0। সো কোনো কথা নাই, এইটা উত্তর। ঠিক আছে, এখন যদি এইটা অপশানে না থেকে এইটা থাকতো, তাহলে আমি এটাও দেখাইতাম। অর্থাৎ এইখানে সর্বোচ্চ উচ্চতা, আর এইখানে আবার সে নিচে পড়ছে। সো নিচে পড়ার সময় বেগের ডিরেকশনটা উল্টা হয়ে পড়ে। সো যেহেতু এইটা অপশানে নাই, এই প্রশ্নের এইটাই উত্তর। ওকে, ঠিক আছে, গ্রাফগুলো বুঝতে না পারলে লাস্ট লাইনটা অ্যাটলিস্ট মুখস্থ করে নিও। ঠিক আছে, এরপরে আমরা চলে যাচ্ছি 136 নাম্বার MCQ। চলো আমরা চলে যাই 136 নাম্বার MCQ। এইটাও বেশ গুরুত্বপূর্ণ একটা MCQ। পর্যাবৃত্ত গতি হচ্ছে সরল দোলকের গতি অবশ্যই, পেট্রোল ইঞ্জিনের সিলিন্ডারের গতি অবশ্যই, সূর্যরেখা কম্পনের গতি অবশ্যই। সো তিনটাই উত্তর, তিনটেই তোমাদের বই আছে, ভেরি ইম্পর্টেন্ট। ঠিক আছে, চলো আমরা এর পরের MCQ এ চলে যাই। এর পরের MCQ হচ্ছে 147 নাম্বার MCQ। ওকে, 147 এবং 48 নাম্বার MCQ। দারুণ দুইটা উদ্দীপক আছে, খুবই গুরুত্বপূর্ণ, একটু খেয়াল করবা ঠান্ডা মাথায়। একটা গ্রাফ আছে, গ্রাফটা একটু হয়তো দেখতে তোমাদের অসুবিধা হতে পারছে, বাট PDF তো দিয়ে দিয়েছি, PDF থেকে ডাউনলোড করে নাও, কোনো সমস্যা নাই। ঠিক আছে, নাও কোনো একটি বস্তুর সময়ের সাথে বেগের পরিবর্তন, কিসের সাথে কিসের পরিবর্তন? সময়ের সাথে বেগের পরিবর্তন। ভেরি গুড। প্রথম 5 সেকেন্ডে বেগ বৃদ্ধির হার কত? আরে এটা বেগ বৃদ্ধির হার মানে ত্বরণ মানে ঢাল বের করো। সো ঢাল হচ্ছে 10কে 5 দিয়ে ভাগ করো, দ্যাট মিনস 2। উত্তর ডান। এবার দেখো চিত্রে কি বলতেছে, এ এবং সিতে ত্বরণের মান অসমান। এ এবং সিতে ত্বরণের মান অসমান। হ্যাঁ, সিতে কত? সিতেও 10/5। 10/5 না বাবা, সিতে 10/10, কারণ এখানে 15 থেকে 25 আছে। সো 10/10 এর মান 1। সো আমরা দেখতে পাচ্ছি অসমানের জায়গায় বরঞ্চ এটা সমান চলে আসছে, একটাতে 2, একটাতে 1। সো কোনোভাবে এটা কিন্তু সমান এর মধ্যে পড়তেছে না, অসমান হয়ে যাচ্ছে, তাই না? এবং 1 এবং 2 আসলে অসমান। সো 1 নাম্বারটা ঠিক আছে। প্রথম 15 সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব 125। বেগ সময় গ্রাফে দূরত্ব বের করতে দিলেই ক্ষেত্রফল বের করবা। সো চলো প্রথম 15 সেকেন্ডের ক্ষেত্রফলটা বের করে ফেলি। প্রথম 15 সেকেন্ডের ক্ষেত্রফল মানে এইটুকুটা, ত্রিভুজ এবং আয়তক্ষেত্র। সো 1/2 × 5 × 10 প্লাস 10 × 10। সো দেখতেই পাচ্ছি আমরা 125। সো 2 নাম্বারটাও ঠিক আছে। বস্তুটির শেষ বেগ 10 মিটার/সেকেন্ড। বস্তুটির শেষ বেগ 10 মিটার/সেকেন্ড। এই যে শেষ বেগ কত? 10 মিটার/সেকেন্ড। তিনটাই ঠিক। সো ইয়োর অ্যান্সার ইজ 1, 2 এবং 3। অ্যান্সার ইজ 1, 2 এবং 3। তিনটেই উত্তর কারেক্ট। ঠিক আছে, ওকে, আশা করা যায় এইটাও আমরা বুঝতে পেরেছি। এবার আমরা এরপরে চলে যাচ্ছি। ঠিক আছে, এরপরে আমরা একবারে লাফ মেরে চলে যাব 149 এবং 50 নম্বর MCQ। এইটাও আমাদের জন্য বেশ গুরুত্বপূর্ণ, খুবই গুরুত্বপূর্ণ, কোনো না কোনো বোর্ডে দেখা হবে এর সাথে। একটু খেয়াল করো, একটা চমৎকার গ্রাফ আকারে দেওয়া আছে, সৃজনশীল প্রশ্ন, তুমি এটা দেখতে পারো। এখন দেখো, ছকে একটি গাড়ির সময়ের সাথে বেগের পরিবর্তন দেখানো হয়েছে। সময়ের সাথে বেগের পরিবর্তন দেখানো হয়েছে, ভেরি গুড। বলেছে গাড়িটি সমবেগে অতিক্রান্ত দূরত্ব কত? সমবেগ মানে কোথায় বেগ বাড়তেছে না? দেখো, এই দেখো বাবা, এই জায়গায় বেগটা বাড়তেছে না। সো সে বাড়ে নাই 15 সেকেন্ড থেকে 20 সেকেন্ড পর্যন্ত, দ্যাট মিনস 5 সেকেন্ড। সো 60 × 5, দ্যাট মিনস 300 মিটার। উত্তর ডান। 60 × 5, দ্যাট মিনস 300 মিটার। ওকে, ভেরি গুড। এরপর দেখো কি বলতেছে, গাড়িটির প্রথম 15 সেকেন্ড সমত্বরণে চলে। প্রথম 15 সেকেন্ড মানে এই পর্যন্ত। দেখো কি হয়, ওকে, 4 পাচ্ছে মানে 4 করে বাড়লো,
4 10 40, 4 করে বাড়লো, 4 15 60, দেখো 4 করে করে বাড়তেছে, দেখো 5 সেকেন্ডে 20, মানে 4 5 20, ঠিক আছে, 10 সেকেন্ডে 40, 4 10 40, 15 সেকেন্ডে 60, 4 15 60, ঠিক আছে। সো এরপর গতিকালে ত্বরণ ও মন্দন সমান, ত্বরণ কোথায় হয়েছে 4, মন্দন কোথায় গেছে এইখানে, দেখো 60 থেকে 40, 5 সেকেন্ডে 20 কমছে, সো 20/5 4, 40 থেকে 20 5 সেকেন্ডে কমছে, সো মানে 20/5 = 4, গুড, ডান। সো ত্বরণ আর মন্দন সমান। ত্বরণের মান 6 মিটার/সেকেন্ড স্কোয়ার না, 4 মিটার/সেকেন্ড, আমরা একটু আগেই করেছি। সো 150-এর উত্তর হচ্ছে 1 এবং 2। ইম্পর্টেন্ট, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। ওকে, এরপরে আমরা একটু চলে যাব 161-62 নাম্বার এমসিকিউ। এই অধ্যায়ের মোটামুটি তাইলে আমাদের টাইপগুলো কাভার হয়ে যাবে। 161-62 নাম্বার এমসিকিউ কোনো না কোনো বোর্ডে ইনশাল্লাহ দেখতে পারবা, ঠিক আছে। 161 এবং 162 নাম্বার এমসিকিউ। গাড়িটির ত্বরণ কত? ত্বরণ হয়েছে কোথায়? ও এ অংশে ত্বরণ হয়েছে। সো ওয়াই অক্ষে পরিবর্তন 4, এক্স অক্ষে পরিবর্তন 10, সো 4/10 মানে 0.4 মিটার/সেকেন্ড। সুষম বেগে গাড়িটির অতিক্রান্ত দূরত্ব কত? সুষম বেগ মানে এবি। সো জাস্ট এবি এর ক্ষেত্রফলটা বাইর করো। ক্ষেত্রফল বাইর করতে গেলে এখানে 4 আর এইখানে হচ্ছে 10, সো 4 10 40। শেষ। একটু দ্রুত করতে হবে, পরীক্ষার আগের রাতের জিনিস বাবা, বোঝো নেই? সো আশা করা যায় আমাদের 2টা অধ্যায় হয়ে গেল। কী ব্যাপার ইমন, পোস্ট করেছো? পোস্টটা করে দিও, ঠিক আছে, যে আসতেছে। ওকে, সো আমরা এবার চলে যাচ্ছি একবারে 168 নাম্বার এমসিকিউ। চলো 168 নাম্বার এমসিকিউটা একটু দেখে নিই। এটাও ভেরি ইম্পর্টেন্ট। নিউটনের প্রথম সূত্র পদার্থের কোন ধর্মকে প্রদর্শন করে? মনে রাখবা, প্রথম সূত্র জড়তাকে প্রদর্শন করে, দ্বিতীয় সূত্র বলকে প্রদর্শন করে, তৃতীয় সূত্র ক্রিয়া প্রতিক্রিয়াকে প্রদর্শন করে। কথা কি ক্লিয়ার? ডান। এরপরে চলে যাব আমরা 171। এই টাইপ থেকেও একটা কোশ্চেন আসে, বিদ্যুৎ চুম্বকীয় বল মহাকর্ষ বলের তুলনায় কত গুণ শক্তিশালী? একবারে তোমাদের পাঠ্যপুস্তকের মুখস্থ একটা প্রশ্ন, 10⁻36 গুণ শক্তিশালী। 10⁻36 গুণ শক্তিশালী। প্রত্যেকটা এমসিকিউ একবার রিডিং করে নিও বাবা, 5 ঘন্টা সময় লাগবে 5-6টা এমসিকিউ। আশা করি নিরাশ হবে না। ওকে, ভেরি গুড। এরপর আমরা চলে যাব একটু দূরে, আমরা চলে যাচ্ছি 181 নাম্বার এমসিকিউ। 181 নাম্বার এমসিকিউ, এই যে পেয়ে গেছে আমাদের এমসিকিউ। সূর্য থেকে আলো ও তাপ তৈরি হয় কোন বল দিয়ে? ভেরি ইম্পর্টেন্ট। সূর্য থেকে আলো তৈরি হওয়া এত সস্তা না, ভেরি ভেরি ইন্টারেস্টিং। সূর্য থেকে আলো তৈরি হয় সবল নিউক্লিয় বলের মাধ্যমে। ভেরি ভেরি ইম্পর্টেন্ট, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। তারপরে এই এমসিকিউটাও আমার কাছে অনেক ইম্পর্টেন্ট মনে হয়েছে। 183 নাম্বার, সম আয়তনের নিচের কোনটির জড়তা বেশি? জড়তা বেশি মানে সোজা বাংলায় ভর বেশি, মানে কার ঘনত্ব বেশি। কোয়েশ্চেনটা ইনডাইরেক্টলি সেটাই বলছে। সো ঘনত্বগুলো যদি তোমাদের মুখস্থ থাকে দেখবে সোনার ঘনত্ব বেশি। সো সম আয়তনের জড়তার কোনটার বেশি? সোনার বেশি। সোনার দাম বেশি না, ঘনত্বও বেশি। সো বুঝে ফেলেছ, আশা করা যায় কথা বুঝে ফেলেছ। ওকে, এবার একটু লাভ মেরে আমরা 202 নাম্বার কোশ্চেনে চলে যাব। এই 202 নাম্বার কোশ্চেনের কারেকশানের জন্যই মূলত আমার ভিডিওটা করা। তোমরা যারা এই সাজেশনের সলভ শিটটা পেয়েছো, এই এমসিকিউটাতে একটু কারেকশান আছে, ঠিক আছে? এই এমসিকিউটা একটু ঠিক করে নিবা। এটা একটু সলভ শিটে ভুল হয়ে গেছে বাবা। কোন দুইটি বস্তুর মধ্যে অভিকর্ষ বল ক্রিয়া করে? অভিকর্ষ বল ক্রিয়ার মেন কনসেপ্ট হচ্ছে একটা পৃথিবী হইতে হবে। সো দেখো তো বাবা, এখানে পৃথিবী কোথায় আছে? এই যে পৃথিবীও বই আছে। সো উত্তর গ নাম্বার। আমাদের সলভ শিটে এটা যারা প্রথমে ডাউনলোড করেছিল বুধ এবং শুক্র ছিল। সো একটু কারেকশনটা করে নিও আর কি। ক্লিয়ার? ওকে। সো এরপরে আমরা যে এমসিকিউটাতে যাব, এটাতে তোমাদের গাইড, বই সব কিছুতে ভুল আছে। সো একটা ভুল জিনিস তোমাদেরকে শিখিয়ে রাখাটা ঠিক না। আমাদের সলিউশন শিটেও একটু জিনিসটা ছিল, একটু বুঝাই ঠান্ডা মাথায় বাবারা। ভুল জিনিস তোমরা পরীক্ষায় দাগায়ও না, ভুল জিনিস দাগায়ও না। সব গাইডে এটা আছে, অনেক টেস্ট পেপারে এসছে, অলমোস্ট সবগুলোতে ভুল আছে, একটু খেয়াল করো। ক্রিয়াবল F1 এবং প্রতিক্রিয়া বল F2 হলে নিউটনের তৃতীয় সূত্রের ক্ষেত্রে কোন সম্পর্কটি সঠিক? আসলে যদি বোল্ড করা থাকতো না তাইলে সঠিক হতো। তো যদি এই F1 আর F2 বোল্ড হয়, ভালো করে খেয়াল করো, যদি বোল্ড হয়
অর্থাৎ F1 প্লাস F2 এরা বোল্ড, তখন এটা ঠিক আছে, অর্থাৎ তখন এটাকে ভেক্টর হিসাবে চিন্তা করা যাবে, তখন উত্তর গ নাম্বারটা ওকে। বাট বোল্ড না হয়ে নর্মাল মানের মতো করে যদি লেখো তখন F1 ইকুয়াল টু F2 অর্থাৎ ঘ নাম্বারটা হবে। সো এইটাও উত্তর হইতে পারে, এটাও উত্তর হতে হবে। মিনিংটা বোঝো, যদি তুমি দেখো প্রশ্নে নর্মাল ফন্টে লেখা আছে তাইলে আমার হিসাবে মান বিবেচনায় F1 ইকুয়াল টু F2 এটাই সত্য। বাট আমার মনে হয় বোর্ডের ক্ষেত্রে ওরা আসলে ওই বোল্ডটাকে ভুল করে আনবোল্ড করে ফেলেছে। সো ভেক্টরিক্যালি চিন্তা করলে F1 ভেক্টর ইকুয়াল টু মাইনাস F2 ভেক্টর, ওই মাইনাসটা ডানে আসলে প্লাস হয়ে যায়, সেই চিন্তায় বোর্ডগুলোতে মানে গাইডগুলোতে এটা উত্তর দেয়। সো তুমি জেনে শুনে তখন এটা উত্তর দিতে পারো, আমার কোনো সমস্যা নেই। বাট মনে রাখবা আসলে এইটাও ভেক্টর আকারে আছে, এইটাও ভেক্টর আকারে আছে। সো এই লাইনটা দেখতে এরকম না, লাইনটা বেসিক্যালি দেখতে এইরকম। ঠিক আছে, তুমি এটা উত্তর দাও বাট জেনে শুনে দাও, ওকে, কাজে দেবে, আশা করা যায়। এরপরে চলো আমরা আরেকটু লাভ মারবো, আরেকটু লাভ আমাদের মারতে হবে আর কি। সো আমরা একবারে 218তে চলে যাব। আমরা একবারে 218 নাম্বার এমসিকিউয়ে চলে আসছি। ঠিক আছে, একটি আনুভূমিক কাঠের তক্তার ওপর 2.5 কেজি ভরের কোনো ব্লককে গতিশীল করতে 10 নিউটন বলের প্রয়োজন হয়। তক্তাটিকে আনুভূমিকের সাথে কত কোণে কাত করলে ব্লকটি গতিশীল হওয়ার উপক্রম হবে। অর্থাৎ জিনিসটা অনেকটা এরকম, তোমরা নিশ্চয়ই পড়েছো মিউ ইকুয়াল টু ট্যান থিটা। সো সবার আগে তোমাকে মিউ বের করতে হবে। এই মিউ মানে হচ্ছে এফ ডিভাইডেড বাই প্রতিক্রিয়া বল আর। এখন এফ কত? এফের মান হচ্ছে 10 নিউটন, আর আর কত? 2.5 ইন্টু 9.8 mg। সো এইখান থেকে আমাদের অ্যাকচুয়ালি থিটাটা বের করে ফেলা যাবে। সো আলটিমেটলি এইটা জাস্ট ক্যালকুলেটারে আমরা যদি বসাই দিই, ক্যালকুলেটারে বসালেই আমাদের থিটা চলে আসবে। জাস্ট ক্যালকুলেটারে বসাইতে হবে, ঠিক আছে? ক্যালকুলেটারে বসালে দেখবা থিটার মান আসছে 22.22 ডিগ্রি। জাস্ট এই লাইনটা, সিম্পল লাইনটা বসাই দিলেই হবে। ইম্পর্টেন্ট কোয়েশ্চেন, এইটাও ইম্পর্টেন্ট। গাড়ির টায়ার পুরনো হয়ে গেলে নিচের কোন ঘটনাটি ঘটে? গাড়ির টায়ার পুরনো হয়ে গেলে কি হয়? বিট গোলা ক্ষয় হয়ে যায়। দ্যাট মিন্স ঘর্ষণ বলের মান কমে যায়। দ্যাট মিন্স ঘর্ষণ বলের মান হ্রাস পায় বা ঘর্ষণ বলের মান কমে যায়। ভেরি সিম্পল ফ্যাক্টর। ওকে, গুড। এরপরে আমরা একটু জাম্প করব, জাম্প করে আমরা চলে যাব 224 নাম্বার এমসিকিউ। ওকে, এইখানেই আছে। সাম্য বল কি হয়? সাম্য বল মানে কি জানো? সোজা বাংলায় যেখানে লব্ধি শূন্য, অর্থাৎ ত্বরণ নাই, অর্থাৎ বলগুলা লব্ধি শূন্য। লব্ধি শূন্য হওয়ার কারণেই জাহাজ পানিতে ভাসে। একটা বস্তু উপর থেকে নিচে পড়ার সময় জীবনে হয় না, চেয়ারে বসার সময় হয়। সো ইউর অ্যান্সার ইজ 1 এবং 3। অ্যান্সার ইজ 1 এবং 3। আশা করা যায় তোমাদের কাজে দিবে। এরপর আমরা চলে যাব 230 এবং 231 নাম্বার এমসিকিউ। 230 এবং 231 নাম্বার এমসিকিউ। চলো, ওকে, আমরা চলে এসেছি 230 এবং 31 নাম্বার এমসিকিউ। দুইটাই ইম্পর্টেন্ট। বুলেট থেকে একটা কোশ্চেন তো 4 থেকে 5টা বোর্ডে আসবেই। এখন কোন বোর্ডে আসবে এটা হচ্ছে দেখার বিষয়, ঠিক আছে? চলো আমরা একটু দেখে নিই। 6 কেজি ভরের একটি বন্দুক কাঠের তক্তা স্পর্শ করে ফায়ার করলে 100 গ্রাম ভরের একটি বুলেট 300 মিটার পার সেকেন্ড বেগে বের হয়ে এক টুকরা কাঠের মধ্যে প্রবেশ করে 5 সেকেন্ড পরে থেমে যায়। বন্দুকের পশ্চাৎ বেগ কত? পশ্চাৎ বেগ বের করার সিস্টেম আমার মনে হয় খুব একটা কঠিন না। বড় এম বড় ভি প্লাস ছোট এম ছোট ভি ইকুয়াল টু 0। পশ্চাৎ বেগ ভি ইকুয়াল টু হবে মাইনাস ভি বাই ভি, মাইনাস ভি বাই ভি, অর্থাৎ এই যে এইটা দিয়ে। সো পশ্চাৎ বেগ বাইর করতে গেলে মাইনাস এম ভি বাই ভি, অর্থাৎ এই যে এটাই মাইনাস এম বাই এম ইন্টু ভি। অর্থাৎ এখন দুইটা ভর আছে, একটা দেখো, একটা হচ্ছে 100 গ্রাম আর একটা হচ্ছে 6 কেজি। সো জিনিসটা অনেকটা এরকম যে মাইনাস 100 গ্রাম যদি লিখি তাহলে নিচে লিখবো 6000 গ্রাম, আর স্মল ভি হচ্ছে 300। সো কাটাকাটিও আমরা হাতে হাতে করতে পারবো, ঠাস 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 ঠাস, এটা দিয়ে করলে 20। সো 5, একবারে সুন্দর উত্তর বাড়ায় গেল 5 মিটার পার সেকেন্ড। বুলেটের মন্দন কত ছিল?
এটার জন্য দেখো লাস্টের কথা বলা আছে, বুলেটের মন্দন কত ছিল, কাঠের মধ্যে 5 সেকেন্ড পরে থেমে গেছে। তাহলে কি কি দেওয়া আছে প্রশ্নে একটু দেখো। প্রশ্নে দেওয়া আছে তোমার আদিবেগ হচ্ছে 300, টাইমের মান হচ্ছে 5 সেকেন্ড, আর শেষ বেগ হচ্ছে 0। সো জাস্ট ইউজ করো ভি ইকুয়াল টু ইউ মাইনাস এটি। সো এ ইকুয়াল টু ইউ ডিভাইডেড বাই টি, দ্যাট মিন্স 300 ডিভাইডেড বাই 5, দ্যাট মিন্স 60 মিটার পার সেকেন্ড স্কোয়ার। সো 60 মিটার পার সেকেন্ড স্কোয়ার কোন অপশান আছে একটু খুঁজে নাও। 60 মিটার পার সেকেন্ড স্কোয়ার আছে হচ্ছে এই যে 4 নাম্বার অপশানে, এই নাও 4 নাম্বার অপশানে আমরা কিন্তু পেয়ে গেছি। ঠিক আছে, এইবার আমরা চলে যাব এর পরের অধ্যায়ে, একবারে ডাইরেক্ট এমসিকিউ নাম্বার 241। চলো 241 নাম্বার এমসিকিউ দেখি। ভেরি ইম্পর্টেন্ট, তোমাদের সবার মুখস্থ থাকা উচিত। কাজ হোক বা শক্তি হোক, মাত্রা ml t⁻², প্রথমটাই ml t⁻²। এগুলো আসলে আমরা মুখস্থ করি না, অটোমেটিক মুখস্থ হয়ে যায় আর কি বারবার করতে করতে। ওকে, এবার 250 এবং 51 নাম্বার এমসিকিউ, এই দুইটাও খুব ইম্পর্টেন্ট আমাদের জন্য। 50 এবং 251 নাম্বার এমসিকিউ। 10⁻³ 4 10⁻³ অর্থাৎ একটার ভর আর একটা 4 গুণ। বলেছে ভরবেগ সমান, এই জিনিসটা মানুষ খেয়াল করে না, যে মানুষ মারে এই ½ দিয়ে, বাট ½ দিয়ে মারলে ভুল হয়ে যাবে, এটাকে মারতে হবে p² ডিভাইডেড বাই 2m, এই ফর্মুলা দিয়ে। সো ভরবেগ সমান এর মানে কি জানো, ভরের ব্যস্তানুপাতিক, অর্থাৎ 1:4 আছে, উত্তর হয়ে যাবে 4:1। যার ভর কম তার গতিশক্তি বেশি। সো 4:1 কোথায় আছে, 1 নম্বরে। আশা করা যায় 250 নাম্বার এমসিকিউ তোমরা ভুল করবা না। আর এই সূত্রটাই এখানে আছে, ইকে ইকুয়াল টু p² বাই 2m, যেটা আছে 251 নাম্বার এমসিকিউ। ক্লিয়ার? ওকে, চলো আমরা আরেকটু সামনে এগিয়ে যাই। সামনে আগিয়ে আমরা চলে যাচ্ছি 259 নাম্বার এমসিকিউ। এটাও ভেরি সিম্পল, বাট এই টাইপের একটা এমসিকিউ পরীক্ষায় জেনারেলি সব সময় আসে। সংকুচিত স্প্রিংয়ের ভেতর কোন শক্তি লুকিয়ে থাকে? কোন শক্তি লুকিয়ে থাকবে রে বাবা? বিভব শক্তি বা স্থিতি শক্তি লুকিয়ে থাকে। স্প্রিং শক্তি মেরে আবার মারা খায়ও না, উত্তর কিন্তু বিভব শক্তি। স্প্রিং শক্তি মেরে মারা খাইও না, উত্তর কিন্তু বাবা বিভব শক্তি। এরপর চলো যাই 266 নাম্বার এমসিকিউ। এইটাও ভেরি 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 ইম্পর্টেন্ট। একটি বস্তু 20 মিটার উচ্চতা থেকে ভূমিতে পড়লো, পড়ন্ত অবস্থায় ভূমি হতে 5 মিটার উঁচুতে বিভব শক্তি ও গতিশক্তির অনুপাত কত? সিম্পল একটা ফ্যাক্টর বোঝাই বাবারা, শোনো। এই 20 মিটার উচ্চতায় ওর মোট শক্তি হচ্ছে 20 mg। 5 মিটার উচ্চতায় ওর বিভব শক্তি হচ্ছে 5 mg। অর্থাৎ ভালো করে খেয়াল করো, মোট শক্তির 4 ভাগের 1 ভাগ বিভব শক্তি, তাহলে 4 ভাগের 3 ভাগ হবে গতিশক্তি। সো কোনো কথাই বলার দরকার নাই, 1 ভাগ বিভব শক্তি, 3 ভাগ গতিশক্তি, মোট হলো 4 ভাগ। সো অ্যান্সার ইকুয়ালস টু 1:3, 1:3। ক্লিয়ার? গুড। সো চলো এরপরে আমরা আগাই। ঠিক আছে, পরীক্ষার হলে এইভাবে না করলে তুমি এমসিকিউ কোনোভাবেই যথেষ্ট সঠিক সময়ের মধ্যে শেষ করতে পারবে না। সো চলো আমরা চলে যাচ্ছি 293 নাম্বার এমসিকিউ। ওকে, একবারে আমরা চলে যাব 293 নাম্বার এমসিকিউ। ওকে, এটাও ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোয়েশ্চেন, ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোয়েশ্চেন। একটি ক্রেনের সাহায্যে 800 কেজি ইস্পাত 20 সেকেন্ডে 10 মিটার উচ্চতায় উঠানো গেলে ক্রেনের ক্ষমতা কত? ক্ষমতা মিন্স W/T, দ্যাট ইকুয়ালস টু mgh ডিভাইডেড বাই টি। এম এর মান কত? এম এর মান 800, জি এর মান কত? 9.8, এইচ এর মান কত? 10। কয় সেকেন্ডে ঘটনা ঘটাইছে? 20 সেকেন্ডে ঘটনা ঘটাইছে। দ্যাট মিন্স 0 0 কাইটে দাও, এইটা দিয়ে সুন্দর করে ভাগ মারলে দেখো কত হয়? 400 হয়। এটাকে মোটামুটি 10 ধরলে হবে 4000। বাট কিলো যখন তুমি করবা, কিলোতে যখন তুমি উত্তর দিবা, উত্তর হয়ে যাবে 3.92 কিলোওয়াট। 3.92 কিলোওয়াট। ওকে, 3.92 কিলোওয়াট। এবার আমরা একবারে চলে যাব 313 নাম্বার এমসিকিউ।
জাম্প মেরে আমরা চলে যাচ্ছি 313 এবং 314। ভেরি ইম্পর্টেন্ট, ইনশাল্লাহ কোনো না কোনো বোর্ডে দেখা হবে, ঠিক আছে? 313 এবং 314 ইনশাল্লাহ দেখা হবে, দেখা হওয়ার পথেই আমরা আছি। সো ঠান্ডা মাথায় যদি একটু আমরা খেয়াল করি কি বলতেছে, টোটাল H1 প্লাস H2 থেকে ছেড়ে দিয়েছি বি বিন্দুতে বিভব শক্তি। বিভব শক্তির জন্য খালি ওর নিচের উচ্চতা দেখতে হয়। কি দেখতে হয়? নিচের উচ্চতা দেখতে হয়। নিচের উচ্চতা ইকুয়াল টু mgh1। ডান। পরন্ত অবস্থায় ভূপৃষ্ঠ হতে কত উচ্চতায় বস্তুটির গতিশক্তি বিভব শক্তির 3 গুণ হবে? গতিশক্তি বিভব শক্তির 3 গুণ হবে কত উচ্চতায়? ভেরি ইন্টারেস্টিং, ভেরি ইন্টারেস্টিং, ভেরি ইন্টারেস্টিং। ঠান্ডা মাথায় খেয়াল করো, মেন কথা তোমাকে কি বলেছে? গতিশক্তি বিভব শক্তির 3 গুণ হবে। আমার স্টাইলটা এরকম যে গতিশক্তি বিভব শক্তির 3 গুণ হবে। সো বিভব শক্তিকে যদি তুমি 1 ধরো তাহলে গতিশক্তি হবে 3, তাহলে মোট শক্তি হচ্ছে 3 আর 1 4। সো তোমার মাটি থেকে উচ্চতা হবে 1/4h, আর এই h মানে হচ্ছে H1 প্লাস H2। সো দ্যাট উইল বি ইউর অ্যান্সার। 4 নাম্বারটা। এখন এই টেকনিকটা আমি জানি না তুমি জানো কি না, একটু ভিডিওটা 2-3 বার দেখে টেকনিকটা আয়ত্ত করার চেষ্টা করো। টেকনিকটা খুব দারুণ এই ধরনের এমসিকিউ এর জন্য। ওকে, বুঝতে পারলে ভালো আর কি। সো চলো আমরা এর পরের এমসিকিউ এ চলে যাই। পরের এমসিকিউটা পরের চ্যাপ্টারে 325 এবং 26 নম্বর এমসিকিউ, দুইটাই খুবই ইম্পর্টেন্ট। 325 নম্বর এমসিকিউ কি বলতেছে? কোনো বস্তু 5 সেকেন্ড সময়ে 20টি পূর্ণ স্পন্দন সম্পন্ন করলে বস্তুটির কম্পাঙ্ক কত? কম্পাঙ্ক মানে 1 সেকেন্ডে কয়বার কাঁপে। ভেরি সিম্পল, মানে মনে করো 5 সেকেন্ডে 100 বার থাপ্পড় মারছে, 1 সেকেন্ডে কয়বার? সো জাস্ট 100কে 5 দিয়ে ভাগ করে দাও, 20 হার্টজ। কম্পাঙ্কের একক 20 আর হার্টজ, ঠিক আছে? ওকে, ভেরি গুড। কোন সম্পর্কটি সঠিক? এই সম্পর্কটা আমার কাছে সঠিক মনে হচ্ছে না, এটাও সঠিক মনে হচ্ছে না, এটাও সঠিক মনে হচ্ছে না। সো এইটার দিকে একটু টাচ করে দেখো। তোমাদের সূত্র ছিল T=2π√L/g। সো বর্গ করলে T² = 4π²L। নিচের জিটাকে এদিকে পাঠিয়ে দিলাম, T² = 4π²L। সো গ নাম্বারটা ঠিক আছে। এই টাইপের কোন সমীকরণটি সঠিক? একটি এমসিকিউ কিন্তু প্রত্যেকটা বোর্ডে চলে আসে। ক্লিয়ার? ওকে, ঠান্ডা মাথায় একটু খেয়াল করো। এরপরে আবার একটু আমরা জাম্প মারবো, আমাদের কাজ হচ্ছে একটু রিভিশন দিতে হবে আমাদের, ঠিক আছে? 339 নাম্বার এমসিকিউ আমরা চলে যাব। ওকে, চমৎকার ইম্পর্টেন্ট একটা কোশ্চেন, খুবই গুরুত্বপূর্ণ কোশ্চেন। চিত্রানুসারে তরঙ্গটির কম্পাঙ্ক কত? ভালো করে একটা জিনিস দেখো বাবা, এখান থেকে খালি পর্যায়কালটা বাইর করো। পর্যায়কাল মানে রিপিট হয় যেখানে। সো এইটুকুটা হচ্ছে তোমার পর্যায়কাল T2 সেকেন্ড। সো পর্যায়কাল পেয়ে গেলে ওটাকে উল্টায় দিলে কম্পাঙ্ক পাওয়া যায়। দ্যাট মিন্স কম্পাঙ্ক 0.5 হার্টজ। কোথায় আছে 0.5 হার্টজ? এখানে। ওকে, ঠান্ডা মাথায় করবা, ইনশাল্লাহ ভুল হবে না। এরপর এর পরের এমসিকিউটাই আমাদের দেখতে হবে। 340 নাম্বার এমসিকিউ। প্রতিধ্বনি থেকে এমসিকিউতে একটা আসেই, খুবই ইম্পর্টেন্ট। সো এ বিন্দু থেকে তুমি শব্দ তৈরি করছো, এ বিন্দু থেকে শব্দ তৈরি করে এ বিন্দুতে ফিরে আসতে কত পরিমাণ সময় লাগবে? সো ফিরে আসার সময় হচ্ছে 2D/v। সো 2D হলো 50 আর 24 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় বেগটা তোমার বের করতে হবে। অপশানগুলো কাছাকাছি নাই, সো বেগ বের করতে খুব কষ্ট নিও না। ধরো 332 + 24 × 0.6, এই এক লাইন দিয়ে বের করে ফেলো। ওই যে 0.6 করে করে বাড়ে 1 ডিগ্রি সেলসিয়াসের জন্য। এই লজিকটাই যদি তুমি জাস্ট ফেলো তাইলেই হয়ে যাবে, ঠিক আছে? সো জাস্ট 0.145 সেকেন্ড এটাই চলে আসবে। ওই লাইনটা ক্যালকুলেটরে বসাও, হয়ে যাবে, আর কিছুই না। এইবার আমরা যাব 342 নাম্বার এমসিকিউ। এইটাও ইম্পর্টেন্ট। চিত্রে কোন কণাগুলো সমদশায় আছে? এটা ইন্টারের জন্য ইম্পর্টেন্ট। সমদশা মানে হচ্ছে যারা একটা তরঙ্গ দৈর্ঘ্য, মানে যারা
এক্স্যাক্টলি একই একই কোণে আছে, সমদশা আছে মানে সমকোণে আছে, মানে তরঙ্গ দৈর্ঘ্য ল্যামডা পরপর যারা আছে তারা সমদশায়। একটু খুঁজে দেখি বাবারা কারা কারা সমদশায় আছে। বি আর এফ সমদশায় আছে, এ ই আই সমদশায় আছে, ডি এইচ সমদশায় আছে, সি এবং জি সমদশায় আছে। তো দেখো এ ই আই প্রথমটাই তো মিলে গেছে, আর কারো মিলার আমি কোনো সম্ভাবনা দেখতেছি না। এ ই আই দেখো এই যে একটা তরঙ্গ দৈর্ঘ্য পর একটা তরঙ্গ দৈর্ঘ্য পর এরা সমদশায় আছে। সো প্রথমটাই উত্তর, অন্যগুলো উত্তর হওয়ার কোনো সুযোগ নাই। এরপর আমাদের একটু জাম্প মারতে হবে, জাম্প মেরে আমরা চলে যাব 364 নাম্বার এমসিকিউ। ওকে, সো চলো আমরা চলে যাচ্ছি 364 নাম্বার এমসিকিউ। সিম্পল একটা মুখস্থ এমসিকিউ, কিন্তু খেয়াল করতে হবে শব্দের না, পৃথিবীর যে কোনো তীব্রতার একক হলো ওয়াট পার মিটার স্কোয়ার। তীব্রতা মানে হচ্ছে একক ক্ষেত্রফলের ক্ষমতা, পি বাই এ, পি বাই এ। ওকে, অর্থাৎ আই ইকুয়াল টু পি ডিভাইডেড বাই এ। ডান, গুড, ভেরি গুড। সো এইবার একটু আগায় আমরা চলে আসব 376 এবং 77 নম্বর এমসিকিউ। এই দুইটা এমসিকিউ আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ, 376 এবং 377। 376 নম্বর এমসিকিউ কি বলছে দেখো, তরঙ্গ দৈর্ঘ্য কত? তরঙ্গ দৈর্ঘ্য বের করা কোনো ব্যাপার? এইখান থেকে এই পর্যন্ত টোটাল বলছে 10 সেন্টিমিটার, মানে একটা তরঙ্গ, দুইটা তরঙ্গ, আড়াইটা তরঙ্গ, আড়াই ল্যামডা ইকুয়াল টু 10। সো ল্যামডা ইকুয়াল টু 4, খাতাম। চিত্রের কোন বিন্দুতে তরঙ্গ সৃষ্টিকারী কণার শক্তি সর্বোচ্চ? আমরা জানি শক্তি বিস্তারের বর্গের সমানুপাতিক। সো যেখানে যেখানে বিস্তার সর্বোচ্চ, কোথায় কোথায় দেখো বাবারা, এ বি সি এম এন, এ বি সি এম এন, এ বি সি এম এন, এম সি চলবে, পি কিউ আর চলবে না। সো শুধু 3 নাম্বার, ভেরি ইম্পর্টেন্ট। ঠিক আছে, ভেরি ইম্পর্টেন্ট, অর্থাৎ বিস্তার দেখে উত্তর দাগাইতে হবে। ঠিক আছে, কি দেখে দাগাবো? বিস্তার দেখে দাগাবো। এবার একটু আলোতে চলে যাব আমরা, একবারে আমরা চলে যাচ্ছি 391 নাম্বার এমসিকিউ। ওকে, চমৎকার একটি এমসিকিউ, খুবই সুন্দর একটা এমসিকিউ। লাস্ট নাইটে রিভিশন দিচ্ছি বাবা, এইভাবে করেই দিচ্ছি, বাট তোমরা কিন্তু বাবারা পিডিএফটা হাতে নিয়ে হোক, প্রিন্ট হয়ে হোক, 500টা এমসিকিউ একবার দেখে নিও, আশা করি নিরাশ হবা না। ঠিক আছে, ওকে। উপরের চিত্রের আলোকে আলোর প্রতিফলন কোণ কত? উপরের চিত্রের আলোকে প্রতিফলন কোণ কত? মানুষ যেটা ভুল করে এটাকে আপতন কোণ মনে করে, এটা আপতন কোণ না, আপতন কোণ এটা। আপতন কোণ 60 ডিগ্রি হলে প্রতিফলন কোণ 60 ডিগ্রি। ভুল কিন্তু করা যাবে না, ভুল কিন্তু করা যাবে না। এবার আমরা চলে যাব 397 নাম্বার কোয়েশ্চেন, এক্সামিনেশন। এক্সামিনেশন লেখাটি বিম্ব সমতল দর্পণে দেখলে কয়টি বর্ণের কোনো পরিবর্তন হবে না? অর্থাৎ যেই বর্ণগুলা প্রতিসম তাদের কোনো পরিবর্তন হবে না। এখন প্রশ্ন হচ্ছে কারা প্রতিসম? দেখো একটু খুঁজে দেখি কারা কারা প্রতিসম। ই জীবনের প্রতিসম না, বাট অবভিয়াসলি এক্স প্রতিসম। মাঝখানে দর্পণ, মানে এখন দর্পণ রাখলা, মানে এইখানে যদি একটা দর্পণ রাখো, এক্স প্রতিসম, এক্স নিয়ে কোনো সন্দেহ নাই। এ, হ্যাঁ, এও প্রতিসম, এম প্রতিসম, আই প্রতিসম, এন কি প্রতিসম না, এন প্রতিসম না, এ প্রতিসম, টি প্রতিসম, আই প্রতিসম, ও প্রতিসম। সো 1 2 3 4 5 6 7 8, অর্থাৎ 2টা এন আর একটা ই, এরা 3জন প্রতিসম না। জিনিসটা অনেকটা এরকম আর কি। ঠিক আছে, যে এরা 3জন প্রতিসম না, অর্থাৎ ই প্রতিসম না আর 2টা এন প্রতিসম না, বাকি সবগুলো প্রতিসম। সো এরকম প্রতিসম কোনটা, এখান থেকেও একটা কোশ্চেন আসতে পারে। তোমাদের মনে আসতে পারে ভাই এন প্রতিসম না কেন? ধরো এনের এখানে তুমি দর্পণ রাখলা, তাহলে এই বিন্দুটা এইখানে তৈরি হবে, এই বিন্দুটা এইখানে তৈরি হবে, আর এই যে ডানটিটা ছিল দেখো এইটা তো কাছে ছিল, তাই না? সো এই যে এই বিন্দুটা এইখানে তৈরি হবে, এই বিন্দুটা এইখানে তৈরি হবে, এরকম হয়ে যাবে আর কি।
সো দেখেছো এটা উল্টায় গেছে, সো এন কিন্তু প্রতিসম না, ঠান্ডা মাথায় রেখো। ওকে, এইবার আমরা চলে যাচ্ছি 407 নাম্বার এমসিকিউ। চলো 407, এখানে আছে গোলীয় দর্পণের গৌণ অক্ষ কয়টি? বাবারা, গোলীয় দর্পণের মুখ্য অক্ষ একটি, গৌণ অক্ষ অসীম। ওকে, গুড। এরপর আমরা যাব 411 নাম্বার এমসিকিউ। এইটাও আমাদের জন্য খুবই ইম্পর্টেন্ট। এই ধরনের একটা এমসিকিউ তো পরীক্ষায় সাধারণত সব সময় আসে। তো প্রথমে দেখো, এটা একটা অবতল দর্পণ। এখানে একটা জিনিস বোঝো, সি যদি 20 সেন্টিমিটার হয় তাহলে এফ হচ্ছে 10 সেন্টিমিটার, অর্থাৎ তুমি এফ এর ভিতরে আছো। এফ এর ভিতরে থাকলে অবাস্তব বিম্ব তৈরি হয়। সো অবাস্তব হলে সোজা ফ্রি, এখন অবাস্তব আর সোজা আছে, ভেরি গুড। আর এফ এর ভিতরে থাকলে বিবর্ধিত বিম্ব হয়। সো অবাস্তব, সোজা এবং বিবর্ধিত, এটা হচ্ছে একবারে 6 নাম্বার কেসগুলো একটু মাথার মধ্যে রাখতে হবে তোমার, ঠিক আছে? সো অবাস্তব, সোজা এবং বিবর্ধিত বিম্ব তৈরি হয়। অবাস্তব, সোজা এবং বিবর্ধিত বিম্ব তৈরি হবে। অবাস্তব, সোজা এবং বিবর্ধিত বিম্ব তৈরি হবে। সলভে একটু ভুল দাগানো ছিল, এটা একটু কারেকশন করে নিবা, একটু সলভের সাথে কারেকশন করে নিবা, ঠিক আছে? আমি ঠান্ডা মাথায় বোঝাচ্ছি। ও সি অর্থাৎ সেন্টার যদি 20 সেন্টিমিটার হয় তাহলে ফোকাস হবে 10 সেন্টিমিটারে, কারণ এফ ইকুয়াল টু r/2। সো 10 সেন্টিমিটার হলে তুমি বিম্ব 8 মানে বস্তু 8 সেন্টিমিটারে বসিয়েছো এফ এর ভিতরে। সো এফ এর ভিতরে হলে অবাস্তব, সোজা এবং বিবর্ধিত বিম্ব তৈরি হয়। সো উত্তর গ নাম্বারটা হবে। ক্লিয়ার? ওকে, গুড। সো চলো এবার আমরা 411 পর একটু জাম্প মারবো, একটু জাম্প মারে আমরা 439-40 নাম্বার এমসিকিউ চলে যাব। ওকে, 439 এবং 440 নাম্বার এমসিকিউ আমরা চলে এসেছি। খুবই গুরুত্বপূর্ণ দুইটা এমসিকিউ। কোনো দর্পণ হতে 5 মিটার দূরে বস্তু রাখলে 3 মিটার দূরে অবাস্তব বিম্ব পাওয়া যায়। ভেরি ইম্পর্টেন্ট হচ্ছে অবাস্তব বিম্ব পাওয়া যায়, ঠিক আছে? অবাস্তব শব্দটা ইম্পর্টেন্ট, অর্থাৎ ইউ এর মান 5 আর ভি এর মান হচ্ছে -3, কারণ অবাস্তব বলেছে। সো ফোকাস দূরত্ব হচ্ছে 1/5 -1/3 ইকুয়াল টু 1/f। ক্যালকুলেটর মারো, এফ বাড়ায় চলে আসবে। সো জাস্ট ক্যালকুলেটর মারো, এফ বাড়ায় চলে আসবে এবং এফ তুমি পাবা 7.5। এখন 7.5 মানে হচ্ছে প্লাস। সো প্লাস হলে দর্পণটা হয় অবতল। বস্তু অসীমে থাকলে প্রতিবিম্বের দূরত্ব হবে ফোকাসে। সো এটাও ঠিক আছে। দর্পণটির বিপরীত প্রকৃতির হলে উক্ত ক্ষেত্রে বাস্তব ও বিবর্ধিত বিম্ব পাওয়া যাবে। বিপরীত হলে কোনো দিন বিবর্ধিত পাওয়া যাবে না। উত্তল দর্পণে কোনো দিন বিবর্ধিত পাওয়া যায় না, খর্বিত পাওয়া যায়। সো উত্তর হবে 1 এবং 2। উত্তর কি হবে? 1 এবং 2। ভেরি ইম্পর্টেন্ট, ঠিক আছে? উত্তর হবে 1 এবং 2, ঠিক আছে? ওকে, সো আশা করা যায় বুঝতে পেরেছ যে 1 এবং 2 দর্পণটি অবতল, এটি সঠিক। এবং এটারও উত্তরটি একটু সামান্য ভুল আছে। সো এটাও তোমরা সলভ শিটের সাথে একটু ঠিক করে নিবা। সলভ শিটে শুধু 2 দেওয়া আছে, বাট উত্তরটা 1 এবং 2 হবে, ঠিক আছে? আমি উত্তরটা দাগাই দিচ্ছি, এই যে এইটা হবে উত্তর। ওকে, ক্লিয়ার? ওকে, চলো এবার আমরা আরেকটু সামনে আগাবো। আমরা প্রায় শেষ প্রান্তে চলে এসেছি, আর 2-3 মিনিট একটু ধৈর্য সহকারে সবাই দেখো। আমরা অলমোস্ট শেষ প্রান্তে চলে এসেছি। চলে যাব আমরা 463 নাম্বার এমসিকিউ। সো এই যে 463 নাম্বার এমসিকিউ। তড়িৎ ক্ষেত্রের কোনো বিন্দুতে 10 কুলম্বের আধান স্থাপন করলে এত তীব্রতা পাওয়া গেলে বলের মান কত? সিম্পলি মনে রাখবা এফ ইকুয়াল টু কিউ ইন্টু ই। কিউ এর মান 10, ই এর মান 20। সো এফ এর মান 200 নিউটন করে দে বাবা। ওকে, ভেরি ইম্পর্টেন্ট, মনে রাখতে হবে কিন্তু। এরপর আমরা চলে যাব একবারে 474 নাম্বার এমসিকিউ। 400 কত নাম্বার এমসিকিউ? 74 নাম্বার এমসিকিউ। সো এই যে 474 নাম্বার এমসিকিউ খুব ঠান্ডা মাথায় করতে হবে। একটা প্লাস চার্জ আছে 10 নিউটন
আর ওদিকে 8 কুলম্ব। কিন্তু কি বলেছে দেখো, বলেছে এ আহিত বস্তুতে ভূ সংযোগ দিলে পি বিন্দু তড়িৎ প্রাবল্যের মান কত হবে। ভূ সংযোগ দিলে চার্জের মান হয়ে যাবে শূন্য, চার্জের মান শূন্য হয়ে গেলে কোনো কথা নাই, আর কোনো প্রাবল্য থাকবে না। সো যখনই তুমি এটাকে এরকম করে গ্রাউন্ডেড করে দিবা তখন এর জন্য প্রাবল্যের মান হয়ে যাবে শূন্য। ভেরি ইম্পর্টেন্ট, এমসিকিউটা কোনো না কোনো পরে ইনশাল্লাহ আসবে, ঠিক আছে, খেয়াল করিও। ওকে, ভেরি গুড। এরপর আমরা চলে যাব একবারে 495-96 নাম্বার এমসিকিউ। 495 এবং 96 নাম্বার এমসিকিউ আমরা চলে আসব। চলে এসেছি, ভালো করে দেখো। প্রথম প্রশ্নে বলেছে আধানদ্বয়ের মধ্যবর্তী বলের মান কত। সো সেন্টার টু সেন্টার দূরত্ব দিয়ে দিয়েছে। সো উত্তর 9 10⁹ ইন্টু 20 ইন্টু 30 ডিভাইডেড বাই 2 স্কোয়ার। 2 স্কোয়ার মানে 4। সো ডাইরেক্ট আমরা ভাগ করে দিচ্ছি 5, 4 5 20। সো দেখো আমরা কিভাবে করব। 3 জাস্ট মানে নর্মালি করলেই হবে, এমন কিছুই না। 5 নং 45, 3 45-এ 135। সো 135 10⁻10, দ্যাট মিনস 1.35 10⁻12 নিউটন। আমি হাতে করে দিলাম ক্যালকুলেটার ছাড়া, তোমরা ক্যালকুলেটার দিয়ে করো, মাতাব্বরি করার কোনো দরকার নাই, ঠিক আছে, মাতাব্বরি করার কোনো দরকার নাই, ক্যালকুলেটার দিয়ে তোমরা করো। আমি ছাড়া করলাম আর কি, ছাড়া করলেও কোনো সমস্যা নাই। ওকে, তারপরেরটা একটু খেয়াল করো কি বলতেছে। আধানদ্বয়ের মধ্যবর্তী বল 8 গুণ হবে যদি এদের মধ্যবর্তী দূরত্ব 8 গুণ হয়। এটা কোন দিন হয়? সো 1 নাম্বারটাই ভুল, ভেরি গুড, 1 নাম্বারটা ভুল। একটি আধান দ্বিগুণ এবং অপরটি 4 গুণ করলে 4 দুগুণা 8, 2 নাম্বার ঠিক আছে। আধানদ্বয়ের গুণফল দ্বিগুণ এবং মধ্যবর্তী দূরত্ব অর্ধেক করলে, আধানদ্বয়ের গুণফল 2 গুণ, সো দ্বিগুণ করলাম আর অর্ধেক করার কারণে আরও 4 গুণ হলো। সো এটাও ঠিক আছে। সো 2 আর 3, ভেরি ইম্পর্টেন্ট, এই টাইপের এমসিকিউ আসে। ওকে, এবার আমরা লাস্টের 2টা এমসিকিউ করব। শেষ ভালো যার সব ভালো তার, অর্থাৎ 499 এবং 500 নাম্বার এমসিকিউ। কিন্তু তোমরা মাত্র 63টা করে থেমো না বাবা, তোমরা বাকি 437টা এমসিকিউ করিও অবশ্যই। শূন্য স্থানে 10 সেন্টিমিটার ব্যাস বিশিষ্ট একটি ধাতব গোলক রাখা আছে। গোলকটির ধারকত্ব কত? গোলকের ধারকত্বের সূত্র হচ্ছে 4πε0। আর জাস্ট ক্যালকুলেটারে বসাও, জাস্ট ক্যালকুলেটারে বসাও, সব আছে, সব আছে। আমি তাও একটু বসাই দিই। 4 × π × 8.854 10⁻⁻12 × 10 সেন্টিমিটার মানে 0.01। যা আসবে দেখো, ন্যানো পিকো ফেমকো 10⁻⁻12 আসবে, দেখবে এটা উত্তর চলে আসছে। এবার প্রশ্নে বলেছে গোলকটিতে কি পরিমাণ আধান সরবরাহ করা হলে এর বিভব পার্থক্য 8 ভোল্ট হবে। কিউ = CV। সো দ্যাট জাস্ট আগের যে মানটা আছে 5.56, এটাকে 8 দিয়ে গুণ করো। 5.56 × 8 44.48, 44.48 পিকো কুলম্ব, কারণ এখানে একটা পিকো ছিল। সো 44.48 পিকো কুলম্ব। সো এটা হচ্ছে 50 নম্বরের উত্তর, 50-এর গ। এটার মনে হয় লাস্টে সলফিটে টিক দিতে আমরা ভুলে গেছি, এইটা একটু দিয়ে নিও। শেষ ভালো যার সব ভালো তার। সো বাবারা, আমরা 63টা এমসিকিউ করলাম। কমন পাওনা আমাদের উদ্দেশ্য না, প্রত্যেকটা অধ্যায়ের সূত্রগুলো একটু লাস্ট নাইটে মাথার মধ্যে নিয়ে আসাটাই আমাদের উদ্দেশ্য। তো আশা করি তোমরা সবাই মাত্র 63টা এমসিকিউ দেখে যাবা না, এই পুরা শীটটা দেখে যাবা। যেই শীটটা পাওয়া তোমাদের জন্য কোনো ব্যাপারই না, ঠিক আছে, শীটটা পাওয়া তোমাদের জন্য কোনো ব্যাপারই না। তোমরা জাস্ট এই যে হাত পাখা যেটা ছিল আমাদের, এই হাত পাখাটার QR কোড স্ক্যান করেই তোমরা পেয়েছো। আর এই ভিডিওটা যারা দেখছো, এইটা ডেসক্রিপশন বক্সে এবং কমেন্টে আমরা লিঙ্কটা দিয়ে দিচ্ছি, তোমরা দেখে নিবা। ভিডিওটা দেখে তোমাদের কেমন লাগলো জানাবা, পরীক্ষা দিয়ে এসে অবশ্যই জানাবা তোমাদের কেমন লাগলো। আর আমরা বেসিক্যালি 9-10 তো আমরা পড়াই না, আমরা বেসিক্যালি ইন্টার এবং অ্যাডমিশনই পড়াই। রাজশাহীতে যারা অফলাইনে পড়তে চাও তারা আমাদের সাথে যোগাযোগ করো, এবং
যারা অনলাইনে আমাদের যে কোনো কোর্স রেকর্ডেড করে টেস্ট করতে পারো, ওয়েবসাইটে আছে, জাস্ট অল্প টাকার কোর্স কিনে ইউ ক্যান ট্রাই ইট, বাট আগে এসএসসিটা ভালো করে দিয়ে নাও। সো ভালো থাকো সবাই, আশা করি তোমাদের সবার এসএসসি পরীক্ষা ভালো হবে। আসসালামু আলাইকুম। আমাদের পাশে আছে আরিফ ফিজিক্স, লক্ষ্যে পৌঁছে দিতে স্বপ্ন সারথি, লক্ষ্যে পৌঁছে দিতে স্বপ্ন সারথি।